বলছে আমার চাকরিটা যাবে, আমাকে যদি শহীদ হইতে হয় আমি শহীদ হয়ে যাব, আমাকে যদি মরতে হয় আমি একা মরে যাব, আমার জীবনের জন্য যদি এই 560 জনের রেভিনিউ হয় আমি এই মুহূর্তে প্রস্তুত আছি। কার কথা বলছে? আমরা আমাদের নীতি আল্লাহ দিবে। 17 বছর অপেক্ষা করেছি, অনেক গুলা দেখেছি, অনেক কিছু দেখেছি, আর সহ্য করতে পারবো না। আমাদের কালকে সকাল থেকেই 8:30টার মধ্যে আমাদের প্রত্যেক জেলা থেকে সবাইকে আমাদের অফিসের সামনে, নির্বাচন ভবনের সামনে পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাব না। আমরা এখানে এর একটা জেলার দিয়েই আমরা ঘরে ফিরবো। সেটা হতে পারে আমাদের ভাইদের লাশ, অথবা আমার লাশ, অথবা চাকরি, অথবা দাবি পূরণ। এর বাইরে আর আমরা কিছু শুনতে চাই না, কিছু জানতে চাই না। আমরা মাঠ পর্যায়ে যারা আছি আমরা সবাই আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করে আগামীকালকে আমরা এখানে উপস্থিত থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের বাংলাদেশে আন্দোলন হচ্ছে। তো এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরে বিভিন্ন ধরনের যে আন্দোলনগুলো হচ্ছে, এগুলো নিয়ে দু একটি কথা আমি শেয়ার করতে চাই সবার সাথে। এখানে সাম্প্রতিক সময়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরে যে সবচেয়ে বড় আন্দোলন যেটা হয়েছে সেটা হচ্ছে আনসারদের আন্দোলন। তো এর আগে আমরা দেখেছি গ্রাম পুলিশ আন্দোলন করেছে, তাছাড়া যেটা নির্বাচন কমিশন অফিসের যারা জাতীয় পরিচয়পত্রের যারা দায়িত্বে ছিলেন, তো সেখানে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে এনআইডি কার্ডের যে তথ্য, আমাদের নাগরিকদের যে সকল তথ্য সব নাকি ইন্ডিয়ার কাছে গচ্ছিত রাখা। এটা হচ্ছে আসলে যে আমাদের বিভিন্ন সময়ে মানুষ অনেকেই বিভিন্ন ধরনের কথা বলতেন যে আমরা ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছি, ভারতের কাছে আমাদের দেশটা চলে যাচ্ছে, আমাদের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে। তো যদি এই ঘটনাটি আসলে সত্যই হয় যে আমাদের দেশের নাগরিকদের সকল তথ্য, এনআইডি কার্ডের সকল তথ্য ইন্ডিয়ার কাছে রয়েছে, তাহলে সেটা অবশ্যই আমরা আমাদের সার্বভৌমত্বের জন্য এবং নাগরিকদের জন্য একটা বড় ধরনের হুমকি হিসেবে মনে করি। তো সেই যারা এনআইডি কার্ডের দায়িত্বে ছিলেন, প্রজেক্টে বা প্রকল্পে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তারা আন্দোলন করেছিলেন অনেকদিন। এর পরবর্তীতে আনসার সদস্যরাও আন্দোলন করছিলেন। তাদের যে কথা যে তারা আন্দোলনটা শুরু করেছিলেন অনেক আগেই, এবং তাদের একটা আলটিমেটাম দেওয়া ছিল এবং তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আপনাদের দাবিগুলো পূরণ করা হবে এবং একটা সিদ্ধান্ত 20 তারিখের মধ্যে জানানো হবে। এর মধ্যেই ভারত থেকে যখন বাদ খুলে দেওয়া হয়, বাংলাদেশে পূর্বাঞ্চলে ইতিহাসের বা স্মরণকালের ভয়াবহ বন্যা তৈরি হয়। তো একটা রাষ্ট্রের একটা বিপর্যয় তৈরি হয়ে যায়। কিন্তু সুতরাং আমরা সাধারণত যেটা দেখে থাকি, যদি কোনো এলাকায় কোনো দুর্যোগ দেখা যায়, সেখানে যদি কোনো পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক কোনো দলের সেখানে কোনো প্রোগ্রাম থাকে, কর্মসূচি থাকে, সাধারণত সেটাকে কিন্তু স্থগিত করা হয়। এর আগে আমরা অনেক বড় বড় প্রোগ্রাম দেখেছি, রাষ্ট্রপতির প্রোগ্রাম দেখেছি, প্রধানমন্ত্রী যারা থাকেন, বিরোধী দলীয় নেতা নেত্রী যারা থাকেন, তাদের প্রোগ্রামও দেখেছি। যে বিশেষ কোনো মুহূর্তে, দ্যাট মিনস রাষ্ট্রের কোনো যদি বিশেষ অবস্থা তৈরি হয়, তখন কিন্তু সেখানে সেই ধরনের কোনো কর্মসূচি যদি থাকে, সেটা হতে পারে কোনো রাজনৈতিক, হতে পারে কোনো রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান, যেটাই হোক, বড় ধরনের অনুষ্ঠান যদি হয়ে থাকে, রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান, সেটাও কিন্তু স্থগিত করা হয় বা বাতিল করা হয়। তো এই যে আনসার সদস্য যারা রয়েছেন, তারা আন্দোলন যেটা করছিলেন প্রতিনিয়ত তাদের যৌক্তিক দাবি নিয়ে, যে যাদেরকে জাতীয়করণ করতে হবে, তো সেই যে আনসার সদস্যের দাবির প্রেক্ষিতে তাদেরকে যে আশ্বাসও দেওয়া হয়েছিল, সেই আশ্বাস যেদিন দেওয়া হয়েছিল সেই আশ্বাস পূরণ না হওয়ার কারণে তারা যেটা করেছেন যে সচিবালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং সচিবালয় ঘেরাও করেছেন, এবং যারা ওখানে কর্মকর্তা থাকেন তাদেরকে তারা আবদ্ধ করেছেন বা যেটাকে আমরা বলে থাকি বন্দী করেছেন। পরবর্তীতে যেটা হয়েছে, বর্তমানে যেহেতু যে সরকার চলছে, সেই সরকার খুব বেশি প্রশাসন নির্ভর এখনও হয়ে উঠতে পারেনি। কারণ যে বাংলাদেশের যারা এই সকল
স্থানগুলোতে বা এই সকল ব্যক্তিদেরকে যারা সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়ে থাকেন, সেই পুলিশ বাহিনী এখন পর্যন্ত তাদের যে শিডিউল ডিউটি বা তাদের যে রেগুলার ডিউটি, সেখানে কিন্তু এখনও তারা সেভাবে কন্টিনিউ হতে পারেনি বা আগের মতো অবস্থানে এখনও তারা ফিরে যেতে পারেনি। দ্যাটস ওয়াই এই যে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, তারা কিন্তু এখন পর্যন্ত সে ধরনের প্রশাসনিক যে নির্ভরশীলতা, সেটার মধ্যে তারা এখন আসতে পারেনি। তাদের যে নিরাপত্তার জন্য যে ধরনের প্রশাসনিক প্রোটোকল বা যে ধরনের অ্যাক্টিভিটির দরকার, সেগুলো কিন্তু এখনও প্রশাসনিক পর্যায় থেকে শুরু হয়নি। এই জন্য যেটা হয়েছে, ওখানে বর্তমানের যে সরকার, এটা কিন্তু অনেকেই বলে থাকেন এটা হচ্ছে ছাত্র জনতা সরকার, বা আরও যদি স্পেসিফিক বলা হয়, এটা হলো ছাত্রদের সরকার। কারণ হচ্ছে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে, ছাত্রদের বিদ্রোহের বিপ্লবের পরে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সঙ্গত কারণেই এই সরকারের এখন পর্যন্ত নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে। যে কোনো সমস্যায় তারাই ভূমিকা পালন করছে। সেদিনও যখন আনসার সদস্যরা এই সচিবালয় ঘেরাও করেছিল, কর্মকর্তাদের বন্দী করেছিলেন, তখন সেখানে শিক্ষার্থীরাই গিয়েছিল এগিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য। যখনই শিক্ষার্থীরা সেখানে উদ্ধার করার জন্য গিয়েছে, সেখানে যে ঘটনাটি ঘটেছে আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন যে সেখানে কি ঘটেছিল, সেটা একটু আমরা দেখি। নাহিদ ইসলাম, তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাও, এবং রাত 9টার দিকে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এই মুহূর্তে দেখছেন নাহিদ ইসলামকে, এই মুহূর্তে দেখছেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহও সেখানে রয়েছেন, এবং তাদের বাংলাদেশ সচিবালয়ে আনসার সদস্যরা আটকে রেখেছে এমন একটি খবর হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন, এবং তারপরেই শিক্ষার্থীদের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হওয়ার আহ্বান করেন, এবং শিক্ষার্থীরা সেখান থেকে জড়ো হয়ে এদিকে এসে বাংলাদেশ সচিবালয়ের সামনে বিক্ষোভরত আনসারদের ধাওয়া দিলে আনসাররাও পাল্টা ধাওয়া দেন, এবং সেখানে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ ওঠে। এবং এই সেই খবর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এর আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাওয়ার পর, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখান থেকে আরো অনেক শিক্ষার্থী এবং যারা সেখানে হচ্ছেন, যেহেতু এই যে শিক্ষার্থী ওখানে এসেছিল, তারা কিন্তু সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে আমরা জানতে পেরেছি। তো দেশের উচ্চ শিক্ষার যারা রয়েছে, আনসার সদস্যদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু সেটা আমরা জানি। তো তাদের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই অনেক অনেক গুণ উপরে। বয়সে পার্থক্য থাকলেও শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অবশ্যই তারা উপরে। তাদেরকে এভাবে লাথি মারা, এভাবে তাদেরকে মাটিতে ফেলে পা দিয়ে পেশিয়ে দেওয়া, পাড়ানো, লাথি, কিল, ঘুষি, লাঠি দিয়ে পিটানো, গুলি করা, এরকমও ঘটনা হয়েছে। এগুলো আসলে এই সময়টাতে কিন্তু এটা সকলেই বলেছেন যে এটা বাড়াবাড়ি ছিল। কারণ হচ্ছে, একটু আগে আমি যেটা বললাম, দেশের যে পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে, এত বড় স্মরণকালের ভয়াবহ বন্যা, যেখানে লক্ষ লক্ষ মানুষ, 30 থেকে 40 লক্ষ বা 50 লক্ষ, তার চেয়েও বেশি মানুষ, এবং এতগুলো জেলা একেবারে সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গিয়েছে। সেই অবস্থায় তাদের এই আন্দোলন বা এই সংগ্রামটি তাদের স্থগিত করাটা যৌক্তিক ছিল। তারা হয়তো বা এটা মনে করেছে যে আন্দোলন যদি স্থগিত করা হয় তাহলে সেটা ঝিমিয়ে যেতে পারে, আন্দোলনটা গতি কমে আসতে পারে। কিন্তু যদি দেখা যায় দেশে এমন কোনো ঘটনা ঘটে, সারা দেশে ভূমিকম্প হয়েছে, সেই মুহূর্তে যদি কেউ আন্দোলন করতে যায়, অবশ্যই মানুষ তাকে ধিক্কার জানাবে, তাকে অবশ্যই এটা নিয়ে ঠাট্টা করবে। কারণ পরিস্থিতি বুঝে অবশ্যই কাজ করতে হবে। তো এই আনসার সদস্যরা অবশ্যই তাদের সুযোগ সুবিধার সমস্যা রয়েছে, তারপরেও যেই ধরনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা এই কাজগুলো পাচ্ছে, সেই অবস্থায় থেকে এটা একেবারেই তাদের যে সুযোগ সুবিধা সেটা কম নয়। তারা আধা সামরিক বাহিনী বা বেসামরিক বাহিনী হওয়া সত্ত্বেও তারা কিন্তু সরকারি রেশন পাচ্ছে, তারপরে অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো পাচ্ছে খুব ভালোই পাচ্ছে। তো আমার একটা এখানে আমি তাদের একটা কাজের সাক্ষী রয়েছি। আমি একবার ঢাকা নীলক্ষেতে বই কিনে আসতেছিলাম, তখন ঢাকা কলেজ থেকে একটু সামনে আগালে কিছু রিক্সা, কিন্তু এদিক থেকে রিক্সার একটা লেন করা রয়েছে, সেই লেন দিয়ে যায়। তো একটা রিক্সা, বলবো না সেটাকে, কোনো বাসার কোনো জিনিসপত্র নিয়ে, বাসা চেঞ্জ করার যে থাকে এরকম কিছু জিনিসপত্র নিয়ে রিক্সাটা একটু উল্টো দিক থেকে যাচ্ছিল। তখন একজন আনসার সদস্য সেখানে দায়িত্ব পালনরত ছিল, তাকে যেটা খেয়াল করলাম আমি,
সে ওই রিক্সাওয়ালার কাছে গিয়ে একটু ধমক দিল, তারপরে রিক্সাওয়ালা হাত থেকে এরকম কি একটা তাকে হাতে দিল, সে হাত থেকে নিল। পরবর্তীতে যেটা আমি একটু বাঁকা হয়ে দেখতে পেলাম, কিছু খুচরো টাকা ছিল সেখানে। সেই সময় 2 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম কিছু টাকা ছিল, সেগুলো তাকে দিল। তখন থেকে আমি যেটা বুঝতে পেরেছিলাম যে এই সদস্যরাও আসলে অন্যায় অনৈতিক কাজে জড়িয়ে গিয়েছে। সুতরাং তারা এই যে দেশের ক্রান্তিকালে এই বিশেষ পরিস্থিতির সময়ে যে ধরনের ননসেন্স টাইপের কাজটি করেছে, শিক্ষার্থীদের সাথে সংগ্রামে জড়িয়েছে এবং সচিবালয়ের মতো যে একটি জায়গা তারা বন্দি করেছে। এখন তারা হয়তো যে জিনিসটি এখন বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় আমরা যে আন্দোলনগুলো দেখতে পাই, এখানে তারা একটা আন্দোলন দেখে, শিক্ষার্থীদের বিপ্লব দেখে উৎসাহিত হয়েছে। অনেকেই মনে করেন যে শিক্ষার্থীরা বিপ্লব করেছে, পরিবর্তন ঘটিয়েছে, তা আমরাও হয়তো বা বিপ্লব ঘটিয়ে পরিবর্তন করতে পারবো। শিক্ষার্থীদের ক্ষেত্রে এবং অন্যান্য শৃঙ্খলিত কোনো বাহিনী অথবা চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কখনোই এক নয়। কারণ হচ্ছে শিক্ষার্থীরা যেটা করতে পারে, শিক্ষার্থীরা যে ধরনের জবাবদিহিতার মধ্যে থাকে না, সেটা কিন্তু চাকরিজীবী মানুষকে অনেক নিয়মের মধ্যে থাকতে হয়, অনেক নিয়মকানুন মেনেই তাকে চাকরিতে আসতে হয় এবং চাকরি করতে হয়। সুতরাং শিক্ষার্থীরা যে কাজটি করেছে সেই ধরনের কাজ যদি অন্য কোনো বাহিনীর লোক করতে চায়, সেটা কখনোই সম্ভব হবে না এবং সেটা কখনো অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে সকল ক্ষেত্রে তারা স্বাধীন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা জবাবদিহির বাহিরে। সেই জন্য শিক্ষার্থীদের মতো আচরণ করে তারা যেরকম মারমুখী ভূমিকায় ছিল আনসার সদস্যরা, সেটা কিন্তু কখনো কাম্য ছিল না। পরবর্তীতে যেটা আমরা জানতে পেরেছি, যেখানে যারা আন্দোলনে ছিল তার মধ্যে তৃতীয় পক্ষের ইন্ধন ছিল, যারা পরাজিত শক্তি ছিল, বিপ্লবে যারা পরাজিত হয়েছে সেই বিপ্লবের পরাজিত শক্তি তাদের মধ্যে ঢুকেছিল এবং তারা অনেকে স্বীকার করেছে যে আমরা এই ধরনের সহিংস আচরণ করিনি এবং এখানে অনেক আনসার সদস্যকে পরবর্তীতে দেখা গিয়েছে আর্মির সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করার পরে সচিবালয়ে আমরা দেখেছি যে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি যে তাদেরকে গ্রেপ্তার করে যখন সচিবালয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে তাদেরকে ওখানে আটকিয়ে রাখা হয়েছে। পরবর্তীবার শিক্ষার্থীরা তাদেরকে পানি পান করিয়েছে এবং অনেকে অনেক ধরনের সবক দিয়েছে যে এই পরিস্থিতি তোমরা কীভাবে আন্দোলনে আসলে, কী জন্য আসলে। পরবর্তীতে তারা ক্ষমা চেয়েছে যে আমরা আসলে এই ধরনের মানমুখী আচরণে যেতে চাইনি, আমাদের মধ্যে কোনো সন্ত্রাসী গ্রুপ ঢুকে সেই কাজটি করেছে। তারপরে সেই ক্লিপটি একটু আমরা অল্প সময় দেখি। এই যে ঘটনাগুলো ঘটলো, এখন দেখা যাচ্ছে মামলা হবে, তো এদের অনেকের চাকরি সমস্যা হবে। তারপরে আমরা আরও যেটা জানতে পেরেছি যে এদের নেতৃত্বে একজন ব্যক্তি ছিলেন যিনি এয়ারপোর্টে আনসারের দায়িত্ব পালন করতেন। তিনি এর আগের যারা সরকার দলীয় ছিল তাদের সেই সংগঠনেরই একজন ব্যক্তি। তো এই যে আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষকদেরকে পদত্যাগ করানো হচ্ছে, প্রিন্সিপালদেরকে পদত্যাগ করানো হচ্ছে। আবার যখন এদের ইতিহাস দেখি যে তারা এক সময় সরকার দলীয় ক্যাডার হিসেবে কাজ করেছেন, সরকার দলীয় ক্যাডারদের মতো তারা শিক্ষার্থীদের সাথে এবং অন্যান্য লোকদের সাথে আচরণ করেছেন এবং অন্যান্য মানুষকে অত্যাচার নির্যাতন করেছেন। তো প্রত্যেকটা মানুষ কিন্তু তার কৃতকর্মের ফল ভোগ করে। অবশ্যই নেগেটিভ কোনো কাজ যদি কেউ না করে থাকে, তাকে কখনোই কেউ কোনো ধরনের শাস্তির মুখোমুখি করতে পারে না। সুতরাং এই যে ব্যক্তিটি চাকরি করতেন, চাকরির পাশাপাশি তিনি সরকার দলীয় বিভিন্ন ধরনের পদে ছিলেন, সেই ধরনের ক্যাডারদের মতো তিনি আচরণ করেছেন আন্দোলন সংগ্রামে। এই অন্যায়ভাবে, অহেতুকভাবে এবং বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের এখন সেই অবস্থায় তারা কিন্তু ইন্ধন জুগিয়েছে। সুতরাং এই মানুষগুলো কিন্তু শাস্তি পাবে। তাহলে এখানে যদি তাদেরকে শাস্তি দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই অযৌক্তিক মনে হবে না। তার পরবর্তীতে এই শিক্ষার্থীরা যখন সচিবালয়ের অন্যান্য যারা বন্দী ছিল তাদেরকে বের করে নিয়ে আসার পরে শিক্ষার্থীরা আমরা সেখানে বিভিন্ন ধরনের পরিস্থিতি দেখেছি। তো সেই পরিস্থিতির ক্লিপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলো আপনারা দেখবেন এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মিডিয়ায় দেখেছেন। তো আমি এখানে এই কথাগুলো এই কারণেই বলছি যে আসলে সকল পরিস্থিতিতে কিন্তু আন্দোলন করা যায় না। শুধু না বুঝেই রাস্তায় নামলেই, লাঠিসোঁটা নিয়ে নামলেই সেটা আন্দোলন হয়ে যায় না। সুতরাং আমাদের একটা জিনিস বুঝতে হবে এবং মনে রাখতে হবে, পরিস্থিতি বুঝে তারপরে আমাদেরকে যে কোনো কাজ করতে হবে। এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানুষ বাক স্বাধীনতা পেয়েছে। মানুষ যে যার মনের ভাব একেবারে
সাবলীলভাবে প্রকাশ করছে। যার ইচ্ছে হচ্ছে সে রাস্তায় নেমে যাচ্ছে, যার ইচ্ছে হচ্ছে সে সচিবালয়ে গিয়ে আলাপ করতে পারছে, আলোচনা করতে পারছে, নিজের মনের কথা, কষ্ট, ক্ষোভ এগুলো প্রকাশ করতে পারছে। কিন্তু এর আগে কিন্তু সেটা পারতো না। বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তারা কিন্তু এর আগের সরকারের সময় 22-23 দিন ঢাকায় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিল। এই ধুলোমলার মধ্যে দীর্ঘদিন তারা এখানে আন্দোলন করেছিল, অনেক শিক্ষক মারাও গিয়েছিলেন। তারপরেও সেই যে স্বৈরাচারী সরকার সে কিন্তু কোনো আমলে নেয়নি এবং কারো কোনো দাবির প্রতি কর্ণপাত করেনি, ঠাট্টা করেছিল, উপহাস করেছিল। সেই সময় শিক্ষামন্ত্রী শিক্ষকদেরকে বলেছিলেন যে ঘটনা চক্রে শিক্ষক এবং শিক্ষকদেরকে তিনি বিভিন্নভাবে অপমান অপদস্থ করেছিলেন। আজকে তিনি আদালতে দাঁড়িয়ে কান্না করছেন, বিভিন্নভাবে শাস্তির শিকার হচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন। সুতরাং এই এখন কিন্তু সবাই দাবি নিয়ে কথা বলতে পারছে এবং তাদের অধিকারের কথা বলতে পারছে। শিক্ষকরাও সেখানে তাদের দাবি নিয়ে গিয়েছে। তবে আমি সকলকে অনুরোধ করব এবং আমাদেরকে পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। আমরা যেন একেবারে কাণ্ডজ্ঞানের মতো কোনো কাজ করে না ফেলি। আমাদের সমস্যা রয়েছে, সেগুলো অবশ্যই পর্যায়ক্রমে বলতে হবে এবং সেগুলো না বললেও হবে না। কারণ আমি আমার সমস্যা যদি না বলি তার কখনো সমাধান আসবে না। সুতরাং সমস্যাগুলো পরিস্থিতি বুঝে বলতে হবে এবং আমরা যেন আমাদের শিক্ষক সমাজও কিন্তু সেখানে গিয়েছে। আমি পরবর্তীতে শিক্ষকদের বিভিন্ন কথা নিয়ে এর আগেও অনেক আলোচনা করেছি। পরবর্তীতে আরও কথা বলবো, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো এই যে আনসার সদস্যরা যে কাজটি করেছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই বিশেষ পরিস্থিতি তাদের এই কাজটি করা ঠিক হয়নি। তারা কিছুদিন অপেক্ষা করতে পারত, আবার পরিস্থিতি স্বাভাবিক হলে তখন তারা আবার আন্দোলন করতে পারত, তাদের দাবিগুলো তুলে ধরতে পারত। এই যে একটা সহিংস পরিস্থিতি তৈরি করেছে এবং এটাকে অনেকেই বলে থাকেন যে তৃতীয় পক্ষ, পরাজিত শক্তি ইন্ধন দিয়েছে এবং সেই ইন্ধনের কারণে তারা ওখানে ঢুকে এই আনসার সদস্যদের ড্রেস পরে তারা এই ধরনের সহিংস কাজগুলো করেছে। তো আমরা চাই সকলকে সতর্ক থাকার জন্য, সচেতন থাকার জন্য এবং যে সরকার দায়িত্ব নিয়েছে সে কেবল নতুন অবস্থায় দাঁড়িয়েছে, সে একেবারে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো বলতে গেলে। তাদের কোনো এক্সপেরিয়েন্স নেই। এখানে যারাই দায়িত্ব নিয়েছে তাদেরই কখনোই কোনো রাজনৈতিক এক্সপেরিয়েন্স তাদের ছিল না এবং এখনও নেই। সুতরাং তাদের সময় দিতে হবে এবং তারা তাদের উদ্দেশ্য আমাদের কাছে মনে হচ্ছে ভালো আগের তুলনায়। সেজন্য তাদেরকে যদি আমরা সময় দিই, সুযোগ দিই, তাহলে অবশ্যই তারা ভালো কিছু করে দেখাতে পারবে। আশা করছি দেশের সকল নাগরিক, দেশের যাদের ক্ষোভ রয়েছে, যাদের অধিকার বঞ্চিত, সকলেই সেই সময়টুকু দিবেন সেই আশা রাখছি এবং আমরা শিক্ষক সমাজও সেই ধরনের পরিস্থিতি বুঝে আমরা কাজ করব সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আলোচনা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।